কারো চিকিৎসার টাকা, কারো মেয়ের বিয়ের জন্য জমানো টাকা, আবার কারো সারা জীবনের উপার্জিত শেষ সম্বল। সম্মিলিত ইসলামী ব্যাংকে জমা রাখা এসব টাকা ফেরত পাওয়া এখন যেন সোনার হরিণ। মাসের পর মাস আমানত তুলতে না পেরে আবারও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনে সকাল থেকে জড়ো হন কয়েকশো ভুক্তভোগী গ্রাহক। আমার হাজবেন্ড ব্যাংকে টাকা রেখে আমার হাজবেন্ড চিকিৎসা অবস্থায় কয়দিন মতো টাকার জন্য আটকায় রাখছে। আমার হাজবেন্ডকে টাকার জন্য ছাড়তেছে না হসপিটাল থেকে। আমার মেয়ে হসপিটালে, আমার ছেলের সেমিস্টার ফি দিতে পারতেছি না। আমার ছোট মেয়ের এরকম হাজারো মেয়ে বিয়ে দিতে পারতেছি না। হজে যাওয়ার নিয়ত করেছে, হজে যেতে পারতেছি না। আমার এখন জাকাত, সেই জীবনের প্রথম জাকাত দিতে পারি না। এবার নিজের সবচেয়ে নির্দিষ্টতম গভর্নর যে মনসুর সাহেব করে গেছে আমাদের হেয়ার কাট নামে 24-25-এর, এটা কেটে কি করেছে সে এত নগণ্য হীন মনমানসিকতার সে পরিচয় দিয়েছে, যেটা মানা কোনোভাবেই সম্ভব না। আমি একজন সৌদি প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা। এই যে আমার ডকুমেন্ট, ঠিক আছে, আমি কষ্ট করে ইনকাম করে আমি এই সম্মিলিত ইসলামী ব্যাংক, ফার্স্ট ইসলামী ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমি স্বাভাবিক লেনদেন উঠাইতে পারতেছি না। এই যে গভর্নর মনসুর, যিনি 24 এবং 25-এ হেয়ার কাট দিয়ে আমাদেরকে চার্জ দিতেছে, এটা আমরা আন্দোলনকারীরা আমরা মানি নেব না। এটা আমরা মানি নেব না। এবং বর্তমান গভর্নর মহোদয়ের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অন্য তফসিলভুক্ত ব্যাংকের মতো আমরা সম্মিলিত ইসলাম ব্যাংক আমোদকারীগণ যাতে স্বাভাবিক লেনদেন চালু করতে পারি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিজের জমানো টাকা ফেরত পেতে ব্যাংকের নানা হয়রানি পোহানোর কথাও জানান তারা। মাসের পর মাস ঘুরে আমানত ফেরত না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এসব গ্রাহক। এই আমানতকারীরা সংসার চালাতে পারছে না, বাচ্চা কাচ্চার খরচ, চিকিৎসার খরচ চালাতে পারছে না। কিন্তু আমানতকারীদের দোষটা কোথায়? ওরা ব্যাংকে টাকা রেখেছে। কোন ব্যাংকে? তারা বাংলাদেশ ব্যাংকের শিডিউল ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের শিডিউল ব্যাংকে টাকা রেখেছে। ব্যাংক গ্রাহকরা কি মাটির ব্যাংকে টাকা রাখবে? তো ব্যাংকাররা টাকা রেখে কি অপরাধ করলো? এখানে বাংলাদেশ ব্যাংকের এই যে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের টাকাগুলি লুট হয়ে গেছে। ব্যাংকের যারা লুটেরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এবং যে সমস্ত ব্যাংকের কর্তৃপক্ষ ভুয়া ঋণ দানের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় টাকা আদায় করতে হবে। তা না করে এই সাবেক গভর্নর ইউনূস সরকারের গভর্নর এইচ মনসুর সে নিয়ম করে গেছে গ্রাহকদের টাকা কাটা হবে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা তো হতে পারে না। কাজে হেয়ার কাট বাতিল করতে হবে, ঋণ খেলাপিদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসকের প্রতি অনুরোধ থাকবে, বাংলাদেশ গভর্নরের মাধ্যমে সমস্ত সরকারি লেনদেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অর্ধেক সেখানে করার জন্য, আর অর্ধেক কি সম্মিলিত ইসলামী ব্যাংকে করার জন্য। তাহলে এই ব্যাংক 6-তে 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে বিইজনিল্লাহ, এবং আমরাই কি নতুন গ্রাহক যোগান করে দিব। এই সম্মিলিত ইসলামী ব্যাংক দাপ এগিয়ে যাক, এটা আমরা কামনা করি। তাদের এসব দাবির মুখে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের যেসব শাখা বর্তমানে ভাড়ায় চলছে সেগুলো পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। আমরা যেটা আশ্বস্ত করতে চাই যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে আমরা একটা স্কিম প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ আমানতকারীরা তার টাকাটা কিভাবে ফেরত পাবেন সেই স্কিম অনুযায়ী কিন্তু আমরা এখনও সেই কার্যক্রম পরিচালনা করছি। অর্থাৎ যারা এই স্কিমে ধরেন তাদের যে ডিপোজিটররা আছে তাদের ন্যূনতম 2 লক্ষ টাকা আমরা দেওয়া শুরু করেছি ভেরি ফার্স্ট ডে থেকে, এবং তারা নিতে পারে। এরপর অন্যান্য আমানতগুলো আমরা বলেছি যে এরপরে 3 মাস পরে 1 লক্ষ টাকা, তারপর 3 মাস পরে 1 লক্ষ টাকা, এইভাবে যেতে যেতে আমরা প্রায় 21 মাস পর্যন্ত এই প্রক্রিয়ায় টাকাটা তুলতে পারবে। তো এটা ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআরে আছে, ডিপিএসে আছে, সেই টাকাগুলো পরিশোধ কীভাবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এবং প্রতিবার রিনিউয়ালের সময় কিন্তু মুনাফাটা তুলে ফেলতে পারবে, অর্থাৎ প্রিন্সিপালটাই এটা আসলে এটা আবারও মূলধনে পরিণত হয়ে এফডিআর হয়ে যাবে। এরকম 6 মাসেরটা 2 বার এবং 1 বছরেরটা 2 বছর হয়ে যাবে, অর্থাৎ 1বার হবে। তো সেই প্রক্রিয়ায় ওনারা এই টাকাটা তুলতে পারবেন, এবং আমরা সেই প্রক্রিয়ায় টাকা দিচ্ছি
যদি এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে, সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। এবং একটা নির্দেশনা যেটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমানতকারীরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা ধৈর্য ধরেছেন, তো ওনাদেরকে আরও একটু ধৈর্য ধরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের যেসব শাখা বর্তমানে ভাড়ায় চলছে সেগুলো পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। এছাড়া নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এই 5টা ব্যাংকের মধ্যে যে সমস্ত ব্যাংকের হেড অফিসগুলো ভাড়ায় পরিচালিত হচ্ছে সেগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি জিনিসটা, একেবারে নিজের মালিকানা ছাড়া সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। আইটি সেক্টরের এটা ইন্টিগ্রেশনের জন্য, যেহেতু 5টা ব্যাংক 5টা কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে, সেগুলো কিভাবে আমরা ইন্টিগ্রেট করে একটার মধ্যে আনতে পারি সে নিয়ে এটা স্পেশালিস্টরা কাজ করছে। আর সর্বোচ্চ হচ্ছে বিজনেস এবং এইচআরের মাধ্যমে যে টোটাল লোকেবল যারা আছে সেগুলোকে কিভাবে বিন্যস্ত হবে, তারা কাকে কোনভাবে প্রধান কার্যালয় এবং হেড অফিসে কীভাবে করবে, সেই ধরনের প্ল্যানগুলো আমাদের এগিয়ে চলছে। তো এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সরকারও খুব সদিচ্ছা রয়েছে, বাংলাদেশ ব্যাংক এটার জন্য দ্রুততম সময়ে যাতে করা যায় এটা কাজ রয়েছে। আমানতকারীদের ক্ষোভ আর কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস, দুই মেরুর এই অবস্থার অবসান ঘটাতে প্রয়োজন বড় অঙ্কের তহবিল আর যোগ্য নেতৃত্ব। নতুন নিয়োগ প্রক্রিয়া ব্যাংক খাতে সংস্কারে কতটা গতি আনে সেটাই এখন দেখার বিষয়। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।